নমস্কার, আমি বৈশাখী। শিল্প সাহিত্য বাই বৈশাখী চ্যানেলে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনাদের বলবো গল্প বিষাক্ত বন্ধুত্ব। গল্পটি প্রাপ্তবয়স্ক শ্রোতা বন্ধুদের জন্য। গল্প পাঠ এবং গল্প লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকতে একদম ভুলবেন না। বন্ধুরা, শিল্প সাহিত্য বাই বৈশাখী এখন চলে এসেছে ইউটিউব মিউজিক পডকাস্টে। ইচ্ছে করলে আপনারা সেখান থেকেও গল্প শুনতে পারেন এবং আপনাদের ব্যক্তিগত মতামত আমার সঙ্গে শেয়ার করতে পারেন। আজ আপনাদের বলবো গল্প বিষাক্ত বন্ধুত্ব। গল্প পাঠ এবং গল্প লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। গল্পটি প্রাপ্তবয়স্ক এবং প্রাপ্তবয়স্ক শ্রোতা বন্ধুদের জন্য। নে, এখন আর কেঁদে কি হবে? আঁচলা বাঁশ পুরো গুঁজে দিয়ে গেছে তোকে। এমন করে বলিস না নীলা। কি বলবো তাছাড়া? তোকে কে বলেছিল অরূপকে ভরসা করতে? বলতো, আমি তো ওকে ভালোবেসেছি। ভালোবাসা না সালা, আমার বন্ধুত্ব করতেই ভয় লাগে। তুই আবার এমন কেন রে? তোর কি ইচ্ছে করে না একটা বন্ধু হোক, বন্ধু সার্কেল বড় হোক? চুপ কর তো। আমি জানি না, ছোট থেকে আমি এরকম। এই শোন, তুই এখন চল অরূপের কাছে। ব্যাপারটা কি হয়েছে আমাকে খোলসা করে জানতেই হবে। আমি এর মধ্যে একটা রহস্যের গন্ধ পাচ্ছি। ওই হলো শালা, আমার জন্মটাও যেন রহস্য। হ্যাঁ, হতে পারে। চুপ করবি? সব কিছুতে তোর মনে সন্দেহ, আর কারোর সঙ্গে কথা বলতে গেলে তাকে আরও বেশি সন্দেহ। তুই কি বলতো? হ্যাঁ, আমি বলতে পারবো না রে শ্রী। আমি মেয়েটাই এরকম। সবাইকে দেখার আগে আমার ভেতরটা কেমন যেন একটা অচেনা অজানা গোয়েন্দা জেগে ওঠে। তুই ওই নিয়েই থাক। আমি কি না ভুগছি আমার জ্বালায়। প্রফেসর ডেকে পাঠিয়েছে, বলেছে বাড়ি পাঠিয়ে দেবে। তোকে তাই করাই উচিত। সবাইকে ভরসা করে নিজের পেটের সব খবর বলে দেওয়া। আমায় দেখেছিস আমি কীরকম? কারোর সাথে বন্ধুত্বও করি না, কাউকে কিছু বলিও না। এমন করে আমায় বলছিস তো? যা, আমি তোকে অভিশাপ দিলাম। তুই ঠকবি, মহা টাকা ঠকবি। মোটেই না। আমি কারোর সঙ্গে আলাপ করার আগে তাকে ভালো করে পরখ করি, তারপর, বুঝলি? শ্রী ঘর থেকে চলে যাওয়ার পরে নীলা আপন মনে বই খাতা খুলে বসে। মায়ের ফোনটা বেজে উঠেছে অনেকবার। ফোন ধরতে ইচ্ছে করে না। আজকাল কথায় কথায় মা যে কেন এত খ্যাচ খ্যাচ করে নীলা বুঝতে পারে না। সেই ছোট থেকেই দেখছে ওর মাকে এইরকমই। নীলা কলকাতার নামকরা এক বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর পড়ছে। পড়াশোনার ফাঁকে ফাঁকে সে তার নিজের জীবনের উদ্দেশ্য খোঁজার চেষ্টা করে, কিন্তু কিছুতেই নিজের পথ খুঁজে পায় না। তার জীবন যেন একটি নির্দিষ্ট ছকের মধ্যে আবদ্ধ, যেখানে প্রতিদিন একই রুটিন, একই মুখ এবং একই ক্লান্তি তাকে আচ্ছন্ন করে রাখে। নীলা একদিন হঠাৎই একটা অদ্ভুত ইমেল পায়। ইমেলটি একটা অজানা ঠিকানা থেকে এসেছে এবং তাতে স্পষ্ট লেখা রয়েছে, তোমার জীবন যেভাবে চলছে তাতে কি তুমি খুশি? তুমি যদি সত্যি নিজের জীবনের রহস্য উদ্ঘাটন করতে চাও তাহলে কাল দুপুরে ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে আসবে। নীলার মন ভীষণ অস্থির হয়ে ওঠে। সে কি করবে, কি করবে না তা ঠিক করে উঠতে পারে না। অবশেষে তার অদম্য কৌতূহল তাকে ইমেলের নির্দেশ মানতে বাধ্য করে। নীলা ঠিক দুপুর 12টায় ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে পৌঁছায়। সেখানে দাঁড়িয়ে সে অপেক্ষা করতে থাকে, কিন্তু তার চারপাশে কেউ নেই। কিছুক্ষণ পর একজন মধ্যবয়স্ক লোক এসে তার খুব কাছে দাঁড়ায়। তার চোখে এক অদ্ভুত নিষ্ঠুরতা মিশে আছে, কিন্তু মুখে মৃদু হাসি। লোকটি বলে, তুমি কি নীলা? নীলা কৌতূহলী হয়ে তার দিকে তাকায়। হ্যাঁ, কিন্তু আপনি কে? কেন আমাকে এখানে আসতে বললেন? লোকটি একটা কাগজ বের করে নীলার দিকে বাড়িয়ে দেয়। এই কাগজে যা লেখা আছে সেটা পড়ে দেখো, তবেই তুমি জানতে পারবে কেন আমি তোমাকে এখানে ডেকেছি।
নীলা কাগজটা হাতে নেয় এবং পড়তে শুরু করে। সেখানে লেখা ছিল স্পষ্টতই, তোমার জীবনের এক গোপন অধ্যায় আছে যা তুমি কখনোই জানতে পারোনি। তোমার বাবা মা, যাদের তুমি সব সময় নিজের বলে জানো, তারা আসলেই তোমার অভিভাবক নন। নীলা স্তম্ভিত হয়ে যায়। তার মন যেন একদম ফাঁকা হয়ে যায়। সে বিশ্বাস করতে পারে না যা সে এখন জানলো তা সত্যি হতে পারে। বেশ অপ্রস্তুত হয়ে সে বলে, এটা কিরকম কথা? আমার বাবা মা কি তাহলে আমার আসল অভিভাবক নন? লোকটি মাথা হেঁট করে মৃদু হেসে বলে, তোমার আসল অভিভাবককে সেটা জানতে হলে তোমাকে আমার সাথে যেতে হবে। শহরের ব্যস্ত কোলাহলের মধ্যে একটি তরুণী যখন তখন উধাও হয়ে যাওয়া, বিশেষ করে সেই তরুণী যদি মধ্যবিত্ত পরিবারের হয়, তাহলে তো কোনো কথাই নেই, কেউ খোঁজটি করতে আসবে না। তার উপরে নীলার পারিবারিক অবস্থা খুব একটা ভালো নয়। বাবা মারা গিয়েছে, মা বহু কষ্টে তাকে বড় করেছে। মা এখন মাসিমণির কাছে থাকে। নীলা স্কলারশিপের টাকায় স্নাতকোত্তর পড়াশোনা করে ইচ্ছে আছে একটা ছোটখাটো কোম্পানিতে জব করবে। সে দেখতে মোটামুটি সুন্দরী, চলনসই যাকে বলে, বয়সও বেশ কম। তাই এমন একটি মেয়ের অজানা অচেনা শহরে চেনা নেই জানা নেই হুট করে একটা ইমেলের ওপর ডিপেন্ড করে একটি লোকের সঙ্গে চলে যাওয়াটা কি উচিত হবে, যেখানে বর্তমানে আমাদের শহর মেয়েদের পক্ষে মোটেই সুরক্ষিত নয়? আমি একটু ভেবে দেখি। বেশ, ভেবে দেখো। তবে তোমার জন্মের ইতিহাস জানতে হলে অবশ্যই তোমাকে আমার সঙ্গে যেতে হবে। তুমি যখন ছোট ছিলে তখন তোমার মা বাবার মধ্যে কি তুমি এমন কোনো অস্বাভাবিকত্ব দেখোনি যাতে তোমার মনে হতে পারে যে তুমি তাদের মেয়ে নও? নীলা খানিকক্ষণের জন্য চুপ হয়ে যায়। মনে পড়ে ক্লাস 5-এ পড়াকালীন রেজাল্ট খুব খারাপ করেছিল নীলা। এদিকে ওর বাবা মা দুইজনই গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন এবং এমএসসি পাশ করেছেন রীতিমতো সায়েন্স গ্রুপে। অথচ নীলার সেই দিকে ব্রেনটা একেবারেই কাঁচা। যদিও বাড়িতে অনেকগুলো মাস্টার আছে, স্কুলের শিক্ষকরাও বলেছেন ভালো করে প্রশিক্ষণ দিলে ঠিক হবে, কিন্তু বাবা মা উভয়ে খাটাখাটনি করেও সেই দিকে নীলাকে নিয়ে যেতে পারে না। নীলার বাবা খুব সুন্দর ছবি আঁকতে পারতেন, অথচ নীলার কাকের ঠ্যাং বকের ঠ্যাং আঁকায় মনেই হবে না যে তার বাবা সে। এই কারণে মাঝে মধ্যেই মাকে আক্ষেপের সুরে বলতে শুনতো, হবে না, পেটের হলে না হয় হতো, এ তো পিঠের। যদিও কথাটার মানে বোঝার মতো বয়স বা ক্ষমতা তখন নীলার ছিল না, কিন্তু এখন স্পষ্টতই সে বুঝতে পারছে বাবা মার ভেতরে জমে থাকা সেই আক্ষেপটা। এই কারণেই কি বাবা মৃত্যুর আগে পর্যন্ত চরম শোকে ভুগেছিলেন? সারা রাত ধরে নীলা ভাবে, নিজের ঘরে শুয়ে শুয়ে ভাবে। রাতে ফোন করে মায়ের সাথে বেশিক্ষণ কথা বলতে পারে না সে, গলা ভার হয়ে আসে। তবে হ্যাঁ, এই লোকটি তার মনের মধ্যে একটা বিরাট বড় দ্বন্দ্বের সৃষ্টি করেছে, যেই দ্বন্দ্ব সে কিছুতেই কাটাতে পারবে না যতক্ষণ না সে এই রহস্য উন্মোচন করতে পারছে। দ্বিধা কাটিয়ে মেয়েটা হাতে ফোনটা নেয় এবং ইমেলের প্রত্যুত্তরে সে লেখে, কখন যেতে হবে? আপনি আমাকে ঠিকানা দিয়ে দিন, আমি পৌঁছে যাব। লোকটি তখন লেখে, আমার সঙ্গেই যেতে হবে, তুমি তো চিনতে পারবে না, আর আমাকে ভরসা করতে পারো। শেষের শব্দটা একটা মেয়ের কাছে বিরাট বড় বিশ্বাসযোগ্যতা এনে দেয়, আর চট করেই মেয়েটা ভরসা করতে শুরু করে। দ্বিধা কাটিয়ে লোকটির সঙ্গে যাওয়ার সিদ্ধান্ত নেয় নীলা। লোকটি এসেছে তাকে নিতে ঠিক মাঝ দুপুরে। ততক্ষণ পর্যন্ত রাস্তায় দাঁড় করিয়ে রাখে তাকে। হয়তো নীলার ধৈর্যের পরীক্ষা করছিল সে। যখন সে এলো তখন তার ঠোঁটে একটা সিগারেট গোজা। বয়সটা প্রায় 40-এর কোঠাতেই হবে, তবে খুব একটা খারাপ নয়।
মানুষের চরিত্র ব্যাখ্যা না করে এখন কাজের কাজটা করলেই বোধহয় বেশি বেটার, মনে মনে ভাবে নীলা। লোকটি বলে, ট্যাক্সি করতে হবে। ট্যাক্সি। একটা ট্যাক্সি দাঁড় করিয়ে দুইজনে উঠে বসে। একটা ছোট্ট চিরকুটের মধ্যে ঠিকানা লেখা। সেটা দেখিয়ে ভদ্রলোক ড্রাইভারকে বললেন, এই ঠিকানা নিয়ে চলো। খানিকক্ষণ ঠিকানার দিকে তাকিয়ে ড্রাইভারটি পেছন ঘুরে বেশ ভালো করে দেখে নিল নীলা এবং সেই বয়স্ক ভদ্রলোকটিকে। লোকটিকে বোধহয় ড্রাইভার চিনতে পেরেছে। লোকটি কোন ডিপার্টমেন্টে কাজ করে? কোনো পুলিশ বা গোয়েন্দা কি? মনে মনে ভাবে নীলা। তারপর একটু ভয় পেতে শুরু করে। আপনি আমায় কোথায় নিয়ে যাচ্ছেন? আমি কিন্তু 100 ডায়াল করে রেখেছি। ভয় দেখাচ্ছ? ভয় পেও না। শহরের একদম কোনায় অনেকটা রাস্তা পেরোনোর পর একটা পুরনো বাড়ির সামনে এসে পৌঁছায় তারা। বাড়ির সামনে একটা নাম ফলক ঝুলছে, যেখানে স্পষ্ট লেখা আছে বিবেক রায়। বিবেক রায় কে? লোকটি গম্ভীরভাবে বলে, তোমার আসল বাবা। নীলার মাথায় যেন বাজ পড়ে। সে কোনো কিছুই ঠিক মতো বুঝতে পারছে না। বাড়ির ভেতরে তারা প্রবেশ করে। বাড়ির ভেতরের পরিবেশটা খুবই ঠান্ডা এবং নির্জন। সেখানে বহু পুরনো কাগজপত্র, কিছু ফটো অ্যালবাম এবং ডায়েরি পড়ে আছে। লোকটি ডায়েরিটি নীলার হাতে তুলে দেয়। এই ডায়েরিটা পড়ে দেখো, সবকিছু লেখা আছে। নীলা ডায়েরির পাতা উল্টে পাল্টে দেখে। প্রতিটি পাতায় লেখা আছে তার বাবার জীবনের কথা এবং নীলার আসল পরিচয়। নীলা দেখতে পায় ছোট্ট সে একেবারে একদম তার বাবার কোলে সে বসে। এই তো তার বাবার মাথার বাঁ দিকেও একটা তিল ছিল। নিজের মাথায় হাত দিয়ে চোখে জল চলে আসে নীলার। তবুও মন একরকম মানতে চাইছে আর মস্তিষ্ক আর এক রকম। চোখে জল মুছে নীলা বলে, সামান্য একটা ছবি দেখেই কখনো ভরসা দেওয়ানো যায় না নিশ্চয়ই যে এটা আমার বাবা? হ্যাঁ, বুদ্ধিমতী মেয়ে তুমি, এটা তো আমায় বলবেই। তাই সবকিছু আমি আগে থেকেই বন্দোবস্ত করেই রেখেছিলাম। তাছাড়া এই ডায়েরি পড়লে তুমি বাকিটুকু বুঝতে পারবে। বিবেক রায় একজন নামকরা সাংবাদিক ছিলেন, যিনি এক সময় সমাজের অন্ধকার দিকগুলো নিয়ে অনুসন্ধান করতেন। একদিন তিনি একটি বড় অপরাধ চক্রের মুখোশ খুলতে গিয়ে বিপদে পড়েন। সেই চক্রটি তাকে পরিবারের দিক থেকে হুমকি দেয় এবং মেয়েকে কিডন্যাপ করার হুমকি দেয়। ওই ছোট্ট মেয়েটি ছিল নীলা। তাও বিবেক রায়কে দমিয়ে রাখা যায়নি। রাত্রে একদিন তিনি অফিস থেকে ফিরছিলেন, এমন সময় দুষ্কৃতীরা হামলা করে তার উপরে। নীলার সত্যিকারের মাকে ছিঁড়ে টুকরো টুকরো করে তার বাবার সামনে। ছোট্ট নীলাকে নিয়ে যখন তারা গাড়িতে উঠছিল, ঠিক সেই সময় যেন পিতৃসত্তা জেগে ওঠে বিবেক রায়ের ভেতরে। আহত শরীরটাকে নিয়েও তিনি ঝাঁপিয়ে পড়েন দুষ্কৃতীদের ওপর এবং তাদের কাছ থেকে কোনো রকমে বাঁচিয়ে নিয়ে আসেন এবং রেখে আসেন এক দম্পতির উঠোনের ওপর, যাদের কাছে সে বড় হয়েছে। কিন্তু সেই ঘটনা থেকে রক্ষা পেতে বিবেক রায় নিজেই নিখোঁজ হয়ে যান। ডায়েরির প্রতিটা পাতায় নীলার জীবনের ইতিহাস। তার চোখে অশ্রু এসে পড়ে। সে জানে তার জীবনের সত্যিটা এতদিন লুকোনো ছিল, কিন্তু এখন সে সেই সত্যের মুখোমুখি হয়েছে। এই জন্যই ছোটবেলা থেকে কোনোদিনও মায়ের সঙ্গে তার আত্মিক যোগাযোগ হয়নি। মা হয়তো সন্তান সম্ভাবা হননি বলেই উঠোনে পড়ে থাকা নীলাকে কুড়িয়ে নিয়েছিলেন বাবা। মানুষ করতে চেয়েছিলেন নিজের মতো করে সম্পূর্ণ। পড়াশোনা করাতে চেয়েছিলেন, ডাক্তার বানাতে চেয়েছিলেন। কিন্তু সংস্কারের দিক থেকেও এবং জিনের দিক থেকেও সন্তানের ওপরে বাবার প্রভাব পড়ে। ছোটবেলা থেকেই নীলা খুব বাস্তবমুখী এবং লড়াই করতে ভালোবাসে। অথচ তার যেই বাবা মা তাকে লালন পালন করেছে, তারা সমাজের অনেক দুষ্কর্ম দেখেও চুপচাপ থাকতে ভালোবাসে। এইটাই হয়তো নীলার জেনেটিক দোষ। মাকে ফোন করার ইচ্ছেটা সম্পূর্ণভাবেই নষ্ট হয়ে যায় নীলার।
মা সবসময় খোঁটা দিতেন যে তোকে খাইয়ে পড়িয়ে বড় করেছি কি এই জন্য? এখন বুঝতে পারছে নীলা, এত বছর ওর পেছনে কত টাকা ঢেলেছেন সেই নিয়েও মা কম কথা শোনায়নি। বাবার ব্যাংক ব্যালেন্সের বেশিরভাগটাই ওর পড়াশোনার পেছনে চলে গিয়েছিল। এখন বুঝতে পারছে সে রক্তের মূল্যই আলাদা হয়। চোখের জল মোছে নীলা। ডায়েরি পড়া শেষ করে সে জানতে পারে তার জীবন এখন নতুন পথের দিকে চলছে। সে বলে, আমাকে কি করতে হবে? তোমার বাবার অসমাপ্ত কাজ পূর্ণ করতে হবে। তোমার বাবাকে যারা খুন করেছে তাদের বিরুদ্ধে তোমাকে লড়তে হবে এবং আসল পরিচয় খুঁজে বার করতে হবে। আপনি আমাকেই কেন? কারণ তোমার বাবা আমার খুব কাছের একজন মানুষ ছিলেন। আমার দাদা আর তোমার বাবা একই সাথে কাজ করতেন। আমার খুড়তুতো সম্পর্কের দাদাকে আমি খুব ভালোবাসতাম এবং তারই দেখানো পথে চলতে পছন্দ করতাম। দাদা বেঁচে গিয়েছিল ঠিকই, অস্বীকার করেছিল তোমার বাবাকে, বলেছিল বিবেক রায় নামে সে কাউকে চেনে না, অথচ সেই জবানবন্দি দেওয়ার পর দাদা সারা জীবন হীনমন্যতায় ভুগেছে। এখন আমি পুলিশ ডিপার্টমেন্টে রয়েছি। তোমার বাবার কাছে এমন কিছু তথ্য ছিল যা আমার এখন খুব প্রয়োজন এবং তোমাকেই সেটা করতে হবে, কারণ তোমার মধ্যে আর যাই হোক তোমার বাবার জিন তো রয়েছে। নীলা চোখের জলটা মোছে আর বলে, জানেন ছোটবেলা থেকেই না আমি চুপচাপ, এসব ডিটেকটিভ জিনিস করতে আমার খুব ভালো লাগতো। বাবা মা সবসময় আমাকে এসব থেকে দূরে থাকতে বলতো। মায়ের কাছে এই জন্যে কম মার খাইনি, কিন্তু আজ এইখানেই তোমার বর্তমানে যিনি মা তিনি তোমায় এইসব কাজ করতে হয়তো দেবেন না, কিন্তু তোমার বাবার দিক থেকে একটু চিন্তা করে দেখো। মানুষটা আজ পর্যন্ত অন্ধকারের আড়ালেই রয়ে গিয়েছে, তার লাশটা পর্যন্ত আবিষ্কার হয়নি। অমন কথা বলবেন না। তাহলে কাজটা করতে তুমি রাজি? আমি রাজি, কিন্তু উনি যে আমার আসল বাবা এই সম্পর্কে আপনার কাছে কি আরো তোমার প্রমাণ চাই? তাহলে কাজ করো, আলমারির ভেতরে তোমার বাবার ব্যবহার করা প্রচুর পাঞ্জাবি রয়েছে যেগুলো তিনি আর কোনোদিন পরেননি, খুঁজেই পাওয়া যায়নি তাকে। তুমি সেই পাঞ্জাবিগুলো নিয়ে নিজের ডিএনএ টেস্ট করাতে পারো, কারণ জামা কাপড়ের মধ্যে সেসব থেকে যায়। বা কোনো রকম ভাবে চুল টুল যদি পেয়ে যাও, থাক, আপনার কথাকে আমি ভরসা করছি, আমি প্রস্তুত। নিজের বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর দেবব্রত সেনের সাথে পরামর্শ করে নীলা। ডক্টর সেন সমাজবিজ্ঞান এবং অপরাধ বিদ্যার একজন বিশেষজ্ঞ। তিনি নীলাকে সাহায্য করার জন্য তৈরি হন এবং একসঙ্গে কাজ শুরু করেন। বলেন, দেখো, তুমি যেটার বিরুদ্ধে কাজ করছো এটার বিরুদ্ধে বহু বছর আগে বিবেক রায় কাজ করেছিলেন। আমি এখন বুঝতে পারছি তুমি কেন এত স্বাধীন চেতা আর তার উপরে আত্মসম্মানী। আমার মধ্যে তোমার বাবার গুণ 16 আনা আছে, সেটা তোমার স্বভাব চরিত্র দেখেই স্পষ্ট বোঝা যায়। নীলা এবং ডক্টর সেন অনুসন্ধানের মাধ্যমে জানতে পারেন চক্রটির বর্তমান প্রধান নেতা একজন প্রভাবশালী ব্যবসায়ী, যিনি নিজের পরিচয় লুকিয়ে রাখার জন্য সবকিছু করেন। তাদের এই অনুসন্ধান ক্রমেই আরো জটিল হতে শুরু করে, কারণ তারা এমন কিছু প্রমাণ চায় যেটা সরাসরি নীলার বাবার হারিয়ে যাওয়ার সঙ্গে অথবা গোপন কোনো হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত। আমি একটা তথ্য পেয়েছি, বললেন ডক্টর সেন। দেখো নীলা, আমি মানছি এই শহরের মেয়েরা এখন আর সুরক্ষিত নয়, তবুও তোমাকে এই পথে নামতেই হবে। কি স্যার? আমি এখন বুঝতে পারছি যে এই মানুষটি তোমার বাবার পরিচয় সম্পর্কে তোমাকে জ্ঞাপন করেছে, সে কেন তোমায় বেছে নিয়েছে। তুমি অল্প বয়সী মেয়ে, চট করে বন্ধুত্ব করতে পারবে, আর সেইটা তোমার যৌবন তোমাকে সাহায্য করবে। সেই কারণেই বলছি, অভিষেক আছে, একজন সাংবাদিক, যে তোমার বাবার সম্পর্কে অনেক কিছু জানতো, বেশ বয়স্ক। তোমাকে ছলে বলে কৌশলে তার কাছে সাংবাদিকতা শিখতে যেতে হবে এবং যেভাবেই হোক বন্ধুত্ব করতে হবে অভিষেক সান্যালের সঙ্গে। যতদূর আমি জানি তখন
পেপারে যে খবরটা বেরিয়েছিল তাতে অভিষেক সান্যালের নামটা কিন্তু ওতপ্রোতভাবে জড়িয়েছিল। আর তোমার মায়ের সাথে যে কাজটা করা হয়েছিল সেইটার সঙ্গেও। তবে অভিষেক সান্যাল যেহেতু প্রভাবশালী ব্যক্তি, তাই তার উপরে কোনো রকম পুলিশ কেস হয়নি। সে টাকা খাইয়ে উদ্ধার পেয়ে যায়। সবসময় কি তাই হয় স্যার? আমরা কি বাবার কন্যা বলে রাজকন্যা নই? ধনী পরিবারের প্রত্যেকের কখনো কোনো দিন কোনো বিপদ হয়েছে বলে শুনেছেন স্যার? তাদের মেয়েরা অপহরণও হয় না, তাদের রেপও হয় না। যত কিছু আমাদের মতো গরিব বাবা মায়ের সন্তানদের। কেন স্যার, আইন কি তাদের জন্য নেই? আইন কি বা আইনের ফাঁক কি সব কিছুই কি সেই সমস্ত দোষীদের ওপরে আবদ্ধ যারা মধ্যবিত্ত ঘরের গরিব বাবা মার মেয়েদের ওপরে টর্চার করে? অত কিছু বলতে পারবো না। তবে এখন যেটা করণীয় সেটা হলো এই, অভিষেক সান্যালের সঙ্গে তোমার বন্ধুত্ব। কিন্তু স্যার আমি কি করে? আমি তোমায় শিখিয়ে দিচ্ছি। আমি একটা চিঠি লিখে পাঠাবো। এই তো এই আমাদের কলেজেই ধরো কিছুর একটা কাজে লাগবে। অভিষেক সান্যাল বরাবর একজন ভালো এডিটর। যতদূর আমার মনে হচ্ছে যে তোমার বাবার পরিকল্পনার কাজ সম্পর্কে সে যথেষ্ট ওয়াকিবহাল ছিল এবং তোমার বাবা তাকে ভরসা করত। এই জন্যই বলছি। ঠিক আছে স্যার, আপনি লিখে দিন। ডক্টর সেন চট করে একটি চিঠি লিখে দিলেন। তাতে স্পষ্ট উল্লেখ রয়েছে যে অভিষেক সান্যাল তাকে যেন সাহায্য করে। সে কলেজের একটি খুব ভালো ছাত্রী এবং সাংবাদিকতা করতে চায়। তার মাধ্যমে একটি ডিটেলসে প্রজেক্ট আবিষ্কার হবে এবং সেই প্রজেক্টের বিষয়ে সাহায্য করার জন্য অভিষেক সান্যালের কাছে স্পেশালি তাকে পাঠিয়েছেন ডক্টর সেন, যিনি নিজে এই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত বহু বছর ধরে, যার নাম আছে। তদন্তের সময় নীলা তার পুরনো বন্ধু আদিত্যর সঙ্গে যোগাযোগ করে। সে নিজেও একজন সাংবাদিক। পড়াশোনা করতে করতেই তার চাকরি হয়ে গিয়েছে বেসরকারি কোম্পানিতে। বল, একটা সাহায্য চাই। বলছি, তোর অফিসের একটা আই কার্ড আমায় তৈরি করে দিতে পারবি? বেনামিতে দে না, খুব উপকার হয়। আদিত্য মনে মনে নীলাকে খুব পছন্দ করত, কিন্তু বলা হয়ে ওঠেনি আজ পর্যন্ত, কারণ নীলা খুব একটা পাত্তা দিত না। আজ আদিত্য ফোন পেয়ে খুশি হয়েছিল ঠিকই, কিন্তু সেটাও স্বার্থে। দিতে পারি একটা শর্তে। দেখা করবি আমার সঙ্গে? হ্যাঁ ঠিক আছে। দেখা করে নীলা। আদিত্যকে সম্পূর্ণ ঘটনা খুলে জানায়। আদিত্য বলে, দেখ, তৎকালীন সময়ে অনেক তাবর নেতা মন্ত্রীরাও রয়েছে। তাদের চক্র ফাঁস করতে গিয়েই বোধহয় তোর বাবা, মানে ঠিক আছে আর কিছু বলিস না। নীলা বন্ধুত্বে জড়ানো শুরু করে অভিষেক সান্যালের সঙ্গে। মে আই কাম ইন স্যার? ইয়েস স্যার। এটা তুমি পাক্কা 5 ঘন্টা ধরে আমার সঙ্গে দেখা করবে বলে বসে আছো? হ্যাঁ স্যার। বেশ কিছুক্ষণ আগে আমার প্রাইভেট অ্যাসিস্ট্যান্ট এসে আমায় বলল যে স্যার, একজন তরুণী আপনার সঙ্গে দেখা করতে চায়। কি সব কাগজপত্র নিয়ে এসেছে বিশ্ববিদ্যালয় থেকে। ডক্টর সেন লিখে পাঠিয়েছেন আপনাকে আপনি সাহায্য করবেন বলে। হ্যাঁ, এখন আমার সময় নেই, দেখছো তো এমপির সঙ্গে মিটিং করছি। তবে তুমি যে এত সুন্দর আগে জানলে, তোমার সঙ্গে আগেই দেখা করতাম। অপ্রস্তুত হয় নীলা, কিন্তু সে বুঝতে পারে যে হ্যাঁ, কাজটা কিন্তু খুব একটা সহজ হবে না। করতে হবে ছলে বলে কৌশলে এবং প্রচুর বুদ্ধিদীপ্ততার সাথে। অভিষেক সান্যাল জিজ্ঞেস করে নীলাকে, কি করে সাহায্য করতে পারি? স্যার, এই প্রজেক্টের ব্যাপারে কিছু তথ্য। আচ্ছা, তুমি সাংবাদিকতার প্রতি খুব ইন্টারেস্টেড? হ্যাঁ স্যার। নীলার পরনে ছিল স্কার্ট এবং টপ। সে পায়ের ওপর পা তুলে বসে সোফা সেটের ওপরে। সঙ্গে সঙ্গে তার লোমহীন ফর্সা উরু দুটো প্রকাশিত পায় অভিষেক সান্যালের চোখের সামনে। চশমার ফাঁকে নীলার উজ্জ্বল শরীরটার ঝলক দেখে অভিষেক সান্যাল প্রথমে কিছুটা থতমত খেলেও পরে বুঝতে পারেন এই মেয়েকে বাগে আনা বোধহয় খুবই সহজ কাজ। আমি তোমায় সাহায্য করব, কিন্তু তোমাকে আমার সঙ্গে আমার বাড়ি যেতে হবে। এইটাই
এইটাই চেয়েছিল নীলা এতক্ষণ ধরে। বাড়িতে না গেলে তো আর গোপন রহস্যের সমাধান হবে না। বাইরে বেরিয়েই নিজের অন্য ফোন নাম্বার থেকে নীলা ফোন করে, যেই ফোন নাম্বারটা স্পেশালি ওকে আদিত্য দিয়েছিল ডক্টর সেন, সেই অচেনা লোকটি এবং আদিত্যর সঙ্গে যোগাযোগ করবার জন্য। নীলার কাছ থেকে সমস্ত কথা শুনে ডক্টর সেন বুঝতে পারেন চক্রের নেতা খুবই শক্তিশালী, একে প্রতিহত করা সহজ না। নতুন পরিকল্পনা, নীলাকে নিজেকে একজন ভিন্ন পরিচয়ে উপস্থাপন করতে হবে চক্রের ভেতরে প্রবেশ করতে। নীলা একটি নতুন পরিচয় গ্রহণ করে। সে বিনিয়োগকারী হিসাবে চক্রের সাথে কাজ করার প্রস্তাব নেয়। এই সময়ের মধ্যে নীলার মনের মধ্যে তার বাবার স্মৃতি এবং আদর্শের জন্য ভালোবাসা আরো গভীর হয়ে ওঠে। ধীরে ধীরে অভিষেক সান্যালের সঙ্গে সম্পর্কটাও আরো বেশি গাঢ় হয়। প্রথম দিন বাড়ি গিয়ে কিছু না হলেও দ্বিতীয় দিন নীলাকে স্পর্শ করতে চেয়েছিল অভিষেক। নীলা বলেছিল কাজ শেখালে একটু একটু করে, একটা একটা করে শরীরের বস্ত্র সরবে, ধীরে ধীরে একটু একটু করে। কথাটা পছন্দ হয়েছিল অভিষেক সান্যালের। বলেছিলেন ঠিক আছে, তোমাকে সব রকম ভাবে আমি সাহায্য করব, কিন্তু কিন্তু আমাকে দেখবে, এই তো। চক্রের ভেতরে প্রবেশ করতে সক্ষম হয় নীলা। ধীরে ধীরে গোপন তথ্য সংগ্রহ করার চেষ্টা করে। একদিন অভিষেক সান্যাল আদরের ছলেই নিজের উরুর উপরে বসিয়ে নীলাকে ভালোবেসে তার প্রকৃত পরিচয় জানার চেষ্টা করে। কিন্তু নীলা খুবই সতর্ক, অভিষেকও বেশ সতর্ক। এতদিন ধরে সে এইসব কাজের সঙ্গে যুক্ত, সুতরাং হট করে কোনো তরুণী এসে সাংবাদিকতা শিখতে চায় অথবা কি করে এডিটিংয়ের কাজ করতে হয় শিখতে চায়, তাও আবার যখন সময় দিচ্ছে তখনই, এর পেছনে তো কোনো রহস্যও থাকতে পারে। নীলা খুব সতর্ক মেয়ে। সে তার সমস্ত তথ্য ডক্টর সেনের কাছে পাঠায় এবং একসময় তারা প্রয়োজনীয় প্রমাণ সংগ্রহ করতে সক্ষম হয়। এখন শুধু দরকার অভিষেক সান্যালকে দিয়ে যে করেই হোক তার বাবার মৃত্যুর কথাটা প্রকাশ করানো। সেটা কি করে সম্ভব? ডক্টর সেনকে প্রশ্ন করতেই উনি হেসে উত্তর দিলেন, তোমার যৌবনেই তা লুকিয়ে রয়েছে। দেখো, যেমন পুরুষই হোক না কেন, মৌমাছির গন্ধে ঠিক ছুটবেই। যতই জানুক নারী মৌমাছির হুলের সঙ্গে সম্পর্ক করলে সে শেষ, তার পুরুষাঙ্গটাই খসে যাবে, তবুও সে যাবে। নারী মৌমাছির শরীরের গন্ধটাই এমন। তুমি সেটা কাজে লাগাও, প্রচুর পরিমাণে নেশা করাও, তারপরে ভেতর থেকে সঠিক তথ্যটা বার করে নিয়ে এসো, খুব দরকার কিন্তু। নীলা আদিত্যকে কথাটা বলার সঙ্গে সঙ্গে সে চিৎকার করে ওঠে, কখনো না, আমার তো মনে হচ্ছে ওই ডক্টর সেনও এসবের সঙ্গে যুক্ত। তোকে জাস্ট কাজে লাগাচ্ছে নীলা, এমন করে নিজের ক্ষতি করে ফেলিস না। এমনিতেই শহরে একটা ভয়াবহ কেস নিয়ে চারিদিকে অত্যন্ত জটিল পরিস্থিতির সৃষ্টি হয়ে রয়েছে। এর সমাধান হবে কিনা তার কোনো ঠিক নেই, কারণ কোনো কিছুই মানুষ মনুষ্যত্ব দিয়ে বিচার করে না। সব কিছুর পেছনেই একটা করে মোটিভ খোঁজে, কারণ খোঁজে। কিন্তু তুই, আমারও তো কারণ আছে আদিত্য, আমার বাবার মৃত্যু। সুতরাং যদি প্রাণ যায় যাক, আমাকে জানতেই হবে। তাই বলে তুই আমাকে ছেড়ে? আদিত্য, হ্যাঁ, তোকে খুব ভালোবাসি, বলতে পারিনি কোনোদিন, কারণ তুই পাত্তা দিস না। তুই সবসময় ছেলেদের থেকে দূরে থাকিস, সবাইকে সন্দেহের চোখে দেখিস, আর প্রত্যেকের মধ্যে একটা গোয়েন্দা গোয়েন্দা ভাব দেখতে চাস। দেখ, আমি এইসব লাইনের চাকরি করছি, কাজ করছি, আমি জানি আগামী দিনে আমি আরো বেশি প্রোগ্রেস করব। তুই আমায় কথা দে, তুই এমন কোনো সিদ্ধান্ত নিবি না, যদি তোর শরীরের কোনো ক্ষতিও হয়ে যায় তাও আমি তোর থাকবো। নীলা, নীলা, আমায় প্রমিস কর। নীলা হেসে ফেলে, সত্যি পাগল একটা। পরের দিন নীলা সুন্দর করে সেজে গুজে হাজির হয় অভিষেক সান্যালের কাছে। আজকাল অভিষেক সান্যালের পিএকে দিয়ে আর খবর পাঠাতে হয় না। নীলার জন্য দরজা সর্বত্র খোলা। নীলা, এসো, এত সুন্দর করে শাড়ি পরেছো আজকে, বাহ, এই ছাপা শাড়িটা কোথায় যেন দেখেছি। নীলা সেই অজানা লোকটির কাছ থেকে তার মায়ের প্রিয় রঙের কথা জানতে পেরেছে। দুধে আলতা রং তার মায়ের খুব প্রিয় ছিল।
মৃত্যুর দিনও ওই শাড়িটাই পরা ছিল মায়ের পরনে। ঠিক সেই রকমই একটা শাড়ি সে আজকে পরেছে। তার গৌরবর্ণ শরীরের রঙের সঙ্গে শাড়িটা বেশ মানানসই হয়েছে। ম্যাচিং ব্লাউজে অনন্যা লাগছে তাকে। আমি আসতে পারি? আরে সব সময় এসো। স্যার, আপনি আমাকে এতদিন ধরে প্রচুর কাজ শিখিয়েছেন, কি করে সাংবাদিকতা করতে হয় সবটা। এখন আমি আপনার কাছে জানতে চাইছি যে স্যার, যদি এমন কোনো সাংবাদিকের সঙ্গে আমার বন্ধুত্ব হয়, যার কাছে হয়তো আমারই কাছের কোনো রিলেটিভের সম্পর্কে কোনো নথি আছে, যেটা আমি তাদের সঙ্গে মিশি, তারা সেই চক্রে জড়িয়ে যেতে পারে। আমি ঠিক বুঝলাম না। মানে স্যার, সমাজে মুখোশধারী এমন তো প্রচুর মানুষ আছে, এমন প্রচুর সাংবাদিকও আছে যারা চাটা মাল হয়, অর্থাৎ মুখে একরকম আর কাজে আরেক রকম। ধরুন এমন কোনো সাংবাদিকের পাল্লায় যদি আমি পড়ি, হয়তো আমি সেই ব্যক্তির বিরুদ্ধে তথ্য জোগাড় করেছি, প্রমাণ জোগাড় করেছি, সেই ব্যক্তি হয়তো কালোবাজারির সঙ্গে যুক্ত। বিশ্বস্ত কোনো বন্ধুকে আমি সেই কালোবাজারির কথা বলতেই আমার জীবন সংকটে পড়ে গেল। হয়তো সে আমাকে খুন করার চেষ্টা করছে, আমার ব্যক্তিগত জীবনে প্রবেশ করার চেষ্টা করছে, অথবা আমাকে শাসানি দিচ্ছে যাতে আমি সেই সব চক্রের প্রমাণ লোপাট করে দিই। তখন এই ব্যাপার, তাহলে শোনো, বহু বছর আগে আমার এক পাগল ছাগল বন্ধু ছিল বিবেক রায়। নীলা বুঝতে পারে আসল পথে চলে এসেছে অভিষেক সান্যাল। নেশাটা একটু বেশি, তার উপরে খাটের ওপর বসে রয়েছে নীলা। তার আঁচলের পিনটা ইচ্ছে করেই সে আজকে আটকায়নি। সুতরাং তার ঔদ্ধত বক্ষ দুটি হাঁ করে চোখ দিয়ে গিলে খাচ্ছে এই অভিষেক সান্যাল, যে কিনা নীলার থেকে বয়সে অনেক বড়, প্রায় 65-র কাছাকাছি। এই বুড়ো কুত্তাগুলোর জিভ আরো বেশি লম্বা হয়, চেটে চেটে খেয়েও এদের স্বাদ মেটে না। আবার এমন একটা টাইম শালা চাটা খাওয়ার সময় পায় না, তাও শালা চোখের খিদে মেটায়। শুয়োরের বাচ্চা, মনে মনে ভাবে নীলা। তারপর হাসি মুখে মদের গ্লাসটা অভিষেক সান্যালের ঠোঁটের সামনে আগিয়ে দিয়ে বলে, এক প্যাক খেয়ে নিয়ে হোক, আজকে আমিও খাবো। রিয়েলি? হ্যাঁ, আজ আমার খুশির দিন। কথাটা বলেই মোবাইলটা রেকর্ডারটা অন করে ফেলে সে। ভিডিও রেকর্ডার। কি বলছিলেন যেন? হ্যাঁ হ্যাঁ, বিবেক। আর বলো না, শালা আমি যার করে খাই, হ্যাঁ, যার মাধ্যমে আমার বাড়িতে প্রত্যেক মাসে একটা মোটা অঙ্কের টাকা ঢোকে। শুধু কি তাই, টিভি, ফ্রিজ, ঘর বাড়ি, গাড়ি আমায় সব দিয়েছে। শুধু কি কোনো তথ্য তাদের বিরুদ্ধে নিউজ চ্যানেলে যেন না আসে, এমন করে তাদের তথ্যটাকে পজিটিভিটি করে প্রকাশ করতে হবে যাতে তাদের কোনো দোষই নেই। সেই কাজটাই করতাম, কিন্তু বিবেক কি করলো, সেখানে এন্ট্রি করলো, করে আমায় পুরো প্রমাণ দেখালো। সালা রাত জেগে জেগে নতুন বউ আর বাচ্চাটাকে ফেলে এগুলো করতো। আপনি কি করলেন? কি করব, আমার পথে যে কাঁটা তাকে আমি সরিয়ে দিয়েছি। ওফ, ওর বউটার নরম শরীরটা জাস্ট মানে, আরে আমি একটু কাছে যেতেই বউটা ব্যথায় মরে গেল। আর মেয়েটার কি হলো? সব বাদ দাও। শালার মাথায় আঘাত করেছিলাম শক্ত পাথর দিয়ে, থেতলে দিতে চেয়েছিলাম কিন্তু থেতলাতে পারিনি। মাঝে নেশাটা জোর ছিল তো পাথরটা পেছন দিকে পড়ে যায়, আর ওর বউটা চিৎকার করে ওঠে। সঙ্গে সঙ্গে বউটার রসালো শরীরের দিকে আগাতে গিয়েই লোকটার কথা ভুলে গিয়েছিলাম, মানে বিবেকের কথা। উঠে দেখি শালা বিবেক বাচ্চাকে বুকে নিয়ে ছুটছে, এদিকে মাথা পেটে রক্ত পড়ছে। বাচ্চাটাকে আর পাইনি, ও জাস্ট 1 মাসের বাচ্চা। ও আর কোথায় থাকবে, কোথাও পড়ে মরে হয়তো শিয়াল কুকুরে চিড়ে খেয়ে নিয়েছে। আপনি কি করলেন? তারপরে কি, বিবেককে তুলে নিয়ে আসলাম। কোথায় ছিল সে? গঙ্গার পাড়ে অচেতন অবস্থায় পড়েছিল। সালা তুলে এনে জ্যান্ত পুড়িয়ে মেরেছি, ভিডিও করেছি, হেভি লেগেছে। যখন মাথার খুলিটা ব্লাস্ট করলো না, ওফ, তার কি বোম বাস্টের মতো শব্দ। তখন আপনার নেশা ছিল না? ছিল তো, নেশা ছিল বলেই তো ভিডিও করে ফেলেছিলাম। আর সেই ভিডিওটা এখন আমার অ্যাসিস্ট্যান্টের কাছে গোপনে রেখেছি, বুঝলে? দাও, তুমি দেখবে। নেশার ঘরে মানুষ কি না করে। নীলা হেসে বলে, নিশ্চয়ই দেখবো সুইটি। তুমি আমাকে এত সুন্দর করে কাজ শেখালে, কাজের ফাঁকটাও শেখাচ্ছ। শোনা আমার। অভিষেকের ঠোঁটটা স্পর্শ করে নীলা তার বিষাক্ত চুম্বনে। এই চুম্বন যে কতটা মারাত্মক অভিষেক সান্যাল বুঝতে পারে না। নীলার কোমরটাকে জড়িয়ে ধরে বলে, শোনা, আজকে কিন্তু চুমুতেই ক্ষান্ত হব না, আজ কিন্তু আমি পুরো দেখবো। হ্যাঁ,
দেখাবো বলেই তো আজকে আবরণটা এমনভাবে যুক্ত করে এসেছি শরীরে, যাতে একটু একটু করে বেআব্রু করতে সময় নষ্ট না হয়। সত্যি? আমি এক্ষুনি আসছি। টলতে টলতে অভিষেক সান্যাল নিজের ল্যাপটপের কাছে যায় এবং একটা পেন ড্রাইভ বার করে। বলে, এতে এতে সব আছে, সব। সুইটি, সুইটি এবার আমার কাছে প্লিজ, আমি যা থাকতে পারছি না। আদর্শ নীলাকে নতুন জীবনের পথে এনেছে। বাবার আদর্শ রক্তে টকবক করে ফুটছে তার। অভিষেক সান্যাল কাছে আসলো ঠিকই, কিন্তু অজ্ঞান হয়ে গেল, কারণ লাস্টের মদের মধ্যে মেশানো ছিল তীব্র ঘুমের ওষুধ। নীলা এবং ডক্টর সেনের প্রচেষ্টায় প্রধান চক্র অবশেষে ধরা পড়ে। গ্রেপ্তার হয় অভিষেক সান্যাল এবং বয়সের কারণে আজীবন কারাদণ্ডের সাজা পায়। শুধু অভিষেক সান্যাল নিজে নয়, আরো অনেকেই ধরা পড়ে। আদিত্য, নীলা এবং ডক্টর সেন এই সুন্দর দিনটি সেলিব্রেট করার জন্য একটা পার্টির অ্যারেঞ্জমেন্ট করে। নীলার এই কাজে খুশি হয়ে তাকে অপর মহল থেকে পুরস্কার দেওয়া হয়েছে। তৎকালীন সময়ের মন্ত্রী, নেতা হাতা সকলে অ্যারেস্টেড, এমনকি অনেকে মারাও গিয়েছে। নীলার কাজে সে প্রশংসা পেয়েছে এবং মাত্র কয়েক মাসের মধ্যে একটা বিরাট বড় নিউজ চ্যানেল তাকে তার সাহসিকতার জন্য পুরস্কার হিসাবে বিশেষ একটি পদে এডিটরের চাকরিতে যুক্ত করতে চায়, যার মাস মাইনেই নগদ 1.5 লক্ষ টাকা। এই যে পদ, সেটা আদিত্যর থেকেও অনেক বড়। সেলিব্রেশন পার্টিতে আদিত্য এসেছে ফুলের গোছা নিয়ে, ডক্টর সেন এসেছে, নীলার কাছের বন্ধু বান্ধবীরা আছে, তারা প্রত্যেকে খুশি, এমনকি কলেজের প্রফেসর পর্যন্ত। আরে বাবা, পড়াশোনা করতে করতেও যে এতটা মেয়ে এমন হতে পারে আমার আশা ছিল না। নীলা, তোমার কাজে আমি খুব খুশি। তোমার মা এসেছেন তোমার সঙ্গে দেখা করতে। আমায় ক্ষমা করে দে মা, কোনোদিন বলতে পারিনি তুই আমাদের কুড়ানো মেয়ে। মা হতে পারিনি তো, তাই ছোট বাচ্চাগুলোকে দেখলেই শরীরটা তেলে বেগুনে জ্বলে উঠত। হাগিনার মাঝখানে তুই প্রথম কেঁদে উঠেছিলি ভোর রাতে, তখন হালকা হালকা নীল আলো চারিদিকে। তোকে কোলে নিয়ে তোর বাবা নীলা নামটাই দিয়েছিল। আমি বলেছিলাম ফেলে দাও, কান্নাকার জিনিস। তোর বাবা চিৎকার করে বলে উঠেছিল, আকাশ থেকে পড়া আসমানি পড়ি আমাদের সন্তান আমায় বাবা বলবে, যেটা তুমি আমায় দিতে পারোনি 19 বছরে। এরপরে তোর উপরে তিক্ততা আমার আরো বেড়ে যায়। বারবার তোকে দেখলেই মনে হতো আমার বর আমায় ভালোবাসে না, আমায় ক্ষমা কর মা। নীলা তার মাকে বুকে জড়িয়ে বলে, ক্ষমা কেন মা? তুমি যদি বড় না করতে তাহলে হয়তো এখানে আসতেই পারতাম না। তোমার ঋণও তো কোনোদিন শোধ করার নয়। আদিত্য বলে, এই সুন্দর একটা সেলিব্রেশনের মুহূর্তে আন্টি, একটা কথা আপনাকে আমি বলতে চাই। কি বাবা? আমি নীলাকে। থাক আদিত্য, আগে আমার কথাটা শোন। তুই জীবনে অনেক সুন্দর সুন্দর মেয়ে পেয়ে যাবি, কিন্তু আমি আমার জীবনে আমার বাবার মতোই একজন আদর্শ পুরুষকে পেতে চাই। কে সে? একটু আগে আসবেন স্যার। অনেক দূরে সোফার ওপরে কালো কোট প্যান্ট পরে যেই বয়স্ক ব্যক্তিটি বসে রয়েছেন, যার বয়স অন্তত বছর 45 তো হবেই, অন্তত ওই রকমই। সেই ব্যক্তিটি পুলিশের ডিপার্টমেন্টে উচ্চ পদে রয়েছেন, অথচ এই শহরে নয়, শহরের বাইরে থেকেও নিজের খুড়তুতো দাদা এবং বিবেক রায়ের আত্মার শরণার্থে নীলার পরিচয় আইডেন্টিফাই করে তার মাধ্যমে বিবেক রায়ের মৃত্যুর প্রতিশোধ তোলা এই ব্যক্তিটি আর কেউ নয়, এসআই অর্ঘ্য চ্যাটার্জি। নীলা কথা বলে জানতে পেরেছে কোনোদিন বিয়ে করেনি তিনি। দাদার কাজকে এতটাই বেশি ভালোবাসত যে তাকে সম্মান দিতে গিয়ে এবং কাজকে ভালোবাসতে গিয়ে নিজেকে কখনো সম্পর্কের সঙ্গে জড়াননি, কারণ সম্পর্কে জড়ালেই স্ত্রী আর সন্তানের জন্য মন ব্যাকুল হবে, তখন পুলিশের কর্তব্যটা ঠিকঠাক পালন করতে পারবেন না। এই জন্যই তো চাকরি অবস্থায় কতজনকে এনকাউন্টার করেছেন, চাকরি হারানোরও ভয় পাননি। ওনার চোখের দীপ্ততায় ভয় পেয়েছে ওপর মহলের অফিসাররা পর্যন্ত, তাই উনি যেখানেই যান সেখানে 6 মাসের বেশি টিকতে পারেন না ওনার সাহসিকতার কাজে। আদিত্য, আমায় ক্ষমা কর। বাবাকে আদর্শ হিসাবে পেয়েছি হয়তো জিনগত, কিন্তু এই যে মানুষটি বসে রয়েছে, আপনি আমায় গ্রহণ করবেন স্যার? অর্ধাঙ্গিনী করবেন নিজের?
আপনার ঔরস্থাত সন্তান যদি গর্ভে ধারণ করি, তবে সে প্রকৃত সমাজের প্রতি কাজ করবে, মানবিকতায় পরিপূর্ণ হবে। সে বিয়ে করবে না আমাকে? অর্ঘ্য, অর্ঘ্য চ্যাটার্জি। অর্ঘ্য তাকিয়ে থাকে বাচ্চা মেয়ে নীলার দিকে। নীলার মাও বেশ স্তম্ভিত, যদিও মেয়ের সিদ্ধান্তে উনি খুশি। তুই যেটা ভালো বুঝিস কর, তোর সব কিছুই আমি মানতে রাজি। তাহলে মা, আমাদের চারা ত্যাগ করো। আপনি কিছু বলবেন? আমি হা করে থাকবেন না। অফিসার হয়েছেন, এখনো বিয়ে করেননি কেন? আদর্শ রক্ষা করতে গিয়ে। আমার একটা কথা কিন্তু পই পই করে বলে দিচ্ছি, আমার কথা অনুযায়ী কিন্তু চলতে হবে। হ্যাঁ, ভালো ছেলে হয়ে থাকতে হবে। আর হ্যাঁ, মন দিয়ে সাহসিকতার কাজ করতে হবে। আমার যা খুশি হয়ে যাক, কখনো যেন আদর্শ থেকে পা না ছড়ে। আমার তো তাই। ঠিক আছে, আমিও কথা দিচ্ছি তোমাকে, আমিও নিজের আদর্শেই থাকবো, প্রকৃত এডিটর হব, সত্য খবর তুলে ধরবো, যাতে মিথ্যের কোনো আশ্রয় থাকবে না। থাক আমার এই পৃথিবীতে হাজারো শত্রু, কিন্তু আমার জন্ম কি কারণে, আমার বিবেক কতটা, সেই প্রমাণ রাত্রেবেলা আয়নার সামনে দাঁড়িয়ে আমাকেই দিতে হবে। নিজের বিবেককে প্রতিনিয়ত খুঁড়ে খুঁড়ে আমি মারতে পারবো না। অর্ঘ্য বলে, আমি তোমার থেকে বয়সে অনেকটা বড়, এই সম্পর্ক কখনো টিকবে না। কে বলেছে? হয়তো তুমি আমার থেকে বয়সে খুব একটা ছোট নও, বললেন নীলার পালিতা মা। তবুও বলছি, আমার মেয়ে খাঁটি সোনাই পছন্দ করেছে, সে যে কোষ্ঠী পাথর। আদিত্য বলল, ব্রাভো, সত্যি তোর সিদ্ধান্তে আজ বুকটা ভরে উঠেছে। ডক্টর সেন বললেন, একদম ঠিক বলেছ আদিত্য, আশীর্বাদ করি তোমরা দম্পতি সুখী হও এবং খুব ভালো থাকো। কি মশাই? পুলিশ তো? সিংহ নাকি অন্য কিছু? সেটা তো তোমাকেই বুঝে নিতে হবে। আড়ালে ডেকে কথাটা জিজ্ঞেস করে নীলা। ওর কানের কাছে ঠোঁট নিয়ে অর্ঘ্য বলে, বুড়ো মানুষকে পছন্দ করলে খেসারত কিন্তু সারা জীবন দিতে হবে। দেওয়ার জন্য রেডি, সেজন্যই তো পছন্দ করেছি এই যে বুড়োটাকে। বিবাহ বাসর খুব শিগগিরই সাজানো হয়ে গিয়েছে। 1 মাসের মধ্যেই ধুমধাম করে বিয়ে ঠিক হয়ে যায়। নীলার চাকরিটা এখন পার্মানেন্ট হয়ে গিয়েছে, তার সঙ্গে সঙ্গে অর্ঘ্যর পোস্টিংটাও। নীলা বারবার বলেছে আদর্শ থেকে কখনো না সরতে। অর্ঘ্যর যেহেতু পরিবারের কেউই আর জীবিত নেই, তাই তার পরিবার সম্পর্কে সে ওয়াকিবহাল নয়। এইখানে থেকেই একই জায়গায় হাত এক হবে। অথচ বিবাহ লগ্নের ঠিক 8 ঘন্টা আগে বিশেষ জরুরি ফোন আসে অর্ঘ্যর। সে নীলার কাছে এসে বলে, তুমি বধূ বেশে আমার জন্য অপেক্ষা করো, আমি ঠিক সময় মতো চলে আসব। ঠিক আছে, আদর্শ থেকে কিন্তু পিছু পা হইও না। বিয়ের লগ্ন পেরিয়ে গেলেও আমি তোমার। মন্দিরে কাজ ছাড়বো, কথা দিচ্ছ? প্রমিস। পরের দিন কেটে গেলেও অর্ঘ্য আসে না। বিবাহ বাসরের ফুল ঝরে গিয়েছে নীলার। লাল বেনারসি খুলে এসে সাংবাদিকতার পোশাক পরে এডিটিংয়ের কাজ শুরু করেছে। লিখতে লিখতেই হঠাৎ করে ফোনটা বেজে উঠল। হ্যালো, কে? খুব শখ হয়েছে না? সত্যি কথা লেখার, বরকে আদর্শ শেখানোর। যদি বরকে বাঁচাতে চাস, তাহলে যে ইমেলটা আমি পাঠাচ্ছি, ওই ইমেলের ঠিকানায় আমার সঙ্গে দেখা কর, তবেই তোর বরকে পাবি, নচেত নয়। কে কে? ফোনটা কেটে যায়। নীলা কি করবে বুঝে উঠতে পারে না। ডক্টর সেনকে বলার সঙ্গে সঙ্গে তিনি বললেন, অভিষেক সান্যালের একটা ছেলে আছে, যদিও তার পরিচয় সম্পর্কে আমরা খুব একটা ওয়াকিবহাল নই, তবে যতদূর শুনেছি সে এই শহরেই রয়েছে ছদ্মবেশে। তার বাবার অনেক বন্ধু থাকতে পারে এবং শত্রুও থাকতে পারে, এটাই স্বাভাবিক। তাই সে গোপন সূত্রে কাজ করত। এবার কে সে আমি তো জাস্ট মনে করতে পারছি না। তবে অভিষেকের তার ছেলের সঙ্গে একটা বহু পুরনো ছবি আছে। বোধহয় তখন তার ছেলে 15-16 বছরের ছিল। এরপরে আর সংবাদপত্রে তাদের সম্পর্কে কোনো রকম ছবি বেরোয়নি। আপনার কাছে কি আছে স্যার? দাঁড়াও। পুরনো প্রোফাইল ঘাঁটতে শুরু করে সে। এদিকে এতক্ষণ ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না অর্ঘ্যকে। পুলিশের থেকে অনেক ফোর্স পাঠানো হয়েছে। সবাই চেষ্টা করছে, খবরটা মিডিয়ায় ছড়িয়ে গিয়েছে। খবরটা নিজে পাঠ করেছিল নীলা। প্রোফাইল খুঁজে
ছবিটা বার করতে বেশ খানিকক্ষণ সময় লাগলো। তবে ছবিটার দিকে হাঁ করে তাকিয়ে থাকলো নীলা। এই নীলা, এটাই সেই ছবি। আপনি শিওর? একদম শিওর, এটা ওর ছেলে, জন্মদিনের ফটো। বুঝতে পারছো না? আপনি বুঝতে পারছেন স্যার? ওই ফটোর পাশে নীল পোশাক পরে ছেলেটির কাছে দাঁড়িয়ে থাকা মেয়েটা। ও শিট, তুমি? তার মানে আদিত্য? নীলার চোখটা আটকে যায় অভিষেক সান্যালের পেছনে দাঁড়িয়ে থাকা অল্প বয়সী ভদ্রলোকটির দিকে। চশমা পরা ডক্টর সেন তখন একেবারে ইয়াং। নীলা ডক্টর সেনের চোখের দিকে তাকাতেই তিনি হেসে বললেন, ভালো মানসিকতা দিয়ে কি হবে? হ্যাঁ, খেটে খেতে পারবে না সমাজে বাঁচতে পারবে? এই সমাজের চারিদিকে প্রত্যেক পদে পদে বিষ নীলা। ওই বিষ খেয়ে, বিষ গলায় ধারণ করে তবেই তোমায় বাঁচতে হবে। নাও, এবার খোঁজো তোমার হবু বরকে। তাকেই খোঁজার জন্যে আমরা কম চেষ্টা করিনি। এনকাউন্টারে আমাদের কম ছেলে তো আর মরলো না। এবার তুমি কি করবে? সত্যি স্যার, কেন যে বুঝতে পারলাম না যে আমি বিষাক্ত মানুষের সঙ্গে বন্ধুত্ব করেছি। বিষেই না হয় বিষক্ষয় করব। আমিও দেখব আপনারা কত দূর যেতে পারেন। কিচ্ছু করতে পারবে না। সত্যের জয় এখন সীমিত। দেখাই যাক না, অনেকেই তো লড়ছে সত্যের জন্য। কি হবে লড়ে? হ্যাঁ, কি হবে? কদিন, তারপর সবাই ভুলে যাবে, নতুন কাজে মন দেবে। আমিও না হয় ভুলেই যাব, নতুন কাজেই মন দেব, কিন্তু আমিও হয়ে উঠবো এবার বিষ। নীলার চোখের দিকে তাকিয়ে হয়তো একটু ভয় পেয়েছিলেন ডক্টর সেন। বললেন, এখন যেটা করা তাড়াতাড়ি করো, অর্ঘ্যকে খোঁজো। সে তো খুঁজবই, তার আগে আপনার সঙ্গে বন্ধুত্বটা সম্পন্ন করি। নীলা এগিয়ে যায় তার যৌবনের ডালি নিয়ে ডক্টর সেনের কাছে। অনেক তথ্য এখনও তাকে বের করতে হবে, তবে এবার সত্যি বিষক্ষয় করেই ছাড়বে নীলা। যেভাবেই হোক সত্যটা আবার প্রকাশিত হবে। সমাজের সব নীলা সবসময় মরে যায় না। নিজের কাজের মধ্য দিয়ে নিজের চরিত্রটাকে ফুটিয়ে তোলার জন্য হয়তো কিছু কুৎসা তাদের নামে রটে, কিন্তু বিষক্ষয় তো হয় বটেই। কেমন লেগেছে আজকের নিবেদন? কমেন্ট বক্সে কমেন্ট করতে একদম ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকবেন বন্ধুরা। দেখা হবে আগামীকাল অন্য আরও একটি ভিন্ন স্বাদের গল্পের সঙ্গে। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারকে নিয়ে ঈশ্বরের কাছে এটাই কামনা করি। শুভরাত্রি।